প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ ক্লাসের আরেকটা ক্লাস। সেই ক্লাসটা একটু প্রশ্ন অ্যান্সার নিয়ে নয়, বরং একটু অন্যরকম, কি করে আমরা ইংরেজিতে এসএলএসটি এই ইন্টারভিউটা দেব। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন আছে, আমি কয়েকটা প্রশ্নকে একখানে নিয়ে আসলাম। আমরা যারা ইংলিশে ইন্টারভিউ দেব তাদের ক্ষেত্রে কিন্তু এই কমন কোশ্চেন কয়েকটা দেখো। 1 নম্বর কোশ্চেন, যে ইন্টারভিউ কি ইংলিশেই দিতে হবে? এই প্রশ্নটা কিন্তু মোটামুটি সবার মধ্যেই একটা চিন্তা ভাবনা আছে। তো সেক্ষেত্রেও এটারও অ্যান্সার আমরা খোঁজার চেষ্টা করছি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, ডেমো ক্লাস কি ইংলিশে দিতে হবে? অর্থাৎ আমরা যে ডেমনস্ট্রেশন করব সেই ক্লাসটাও আমাদের এখানে কিন্তু ডেমনস্ট্রেশনে 10 নম্বর আছে, তো সেটাও কি আমাদেরকে ইংরেজিতে দিতে হবে? এটাও আমাদের একটা প্রশ্ন। আচ্ছা, বাংলাতে কি কোনোভাবে ইন্টারভিউ দেওয়া যাবে না? এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজবো। আচ্ছা, এবার হচ্ছে ইংলিশে খুবই অসুবিধা হয়, তো এক্ষেত্রে কি করব? এটাও তোমরা অনেকে প্রশ্ন করছো। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, কিভাবে এই ইন্টারভিউ এর ক্ষেত্রে ইংলিশ বলার সমস্যাটা কাটিয়ে ওঠা যায়? তো এই কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের মনে কম বেশি সবারই মনে ঘুরপাক খাচ্ছে। তো এই কয়েকটা প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, এবং এইভাবে করলে জায়গাটা সমস্যাটা সমাধান হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে যদি আসে যে হ্যাঁ এইভাবে আমরা আগাই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই আমরা সেফ জায়গায় থাকবো, অর্থাৎ আমাদের সেই সমস্যাটা কাটিয়ে উঠবো আমরা। তো আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজছি। চলো 1 নম্বর প্রশ্নের উত্তরটা খুঁজি। আচ্ছা, তার আগে বলে রাখি যে এটা কিন্তু কোনো প্রশ্ন উত্তর নয়, এটা বরং আমাদের একটা ওয়ান কাইন্ড অফ গাইডেন্সের জন্য। তো যাদের প্রশ্ন অ্যান্সার খুঁজছো তোমরা, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারো। তো আমরা এখানে কিরকম দেখো, প্রথম প্রশ্নটা, ইন্টারভিউ কি ইংলিশেই দিতে হবে? আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখতে হবে যে হ্যাঁ, ইন্টারভিউটা কিন্তু ইংলিশেই দিতে হবে। আচ্ছা, এটা আমাদেরকে মাইন্ড সেট আপটাকে ঠিক করে নিতে হবে যে আমরা ইংলিশে ইন্টারভিউটা দেবো। এইবার ব্যাপারটা হচ্ছে, দেখো, যখন তুমি ইন্টারভিউয়ের জন্য সেই ইন্টারভিউ বোর্ডের সামনে যাবে, তখন কিন্তু 3 জন থাকবে, মোটামুটি 3 থেকে 4 জন থাকবে। একজন সাবজেক্ট এক্সপার্ট থাকবেন, একজন কমিশন থেকে থাকবেন, এবং একজন অন্যান্য থেকে থাকবেন, যিনি হয়তো পেডাগজি সম্পর্কে জিজ্ঞেস করবেন, বা অন্যান্য কোনো জেনারেল নলেজ থেকে জিজ্ঞেস করবেন, বা অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো থেকে জিজ্ঞেস করবেন। তার মানে আমরা কিন্তু সেই ইন্টারভিউ বোর্ডের মধ্যে 3 জন বা থেকে 4 জন পাচ্ছি। তার মধ্যে যিনি সাবজেক্ট এক্সপার্ট থাকবেন, অর্থাৎ যিনি তোমাকে ইংরেজির প্রশ্নগুলো করবেন, তিনি কিন্তু সেই প্রশ্নগুলো, আমরা ধরেই নিচ্ছি যে তিনি কিন্তু সেই প্রশ্নগুলো ইংরেজিতে তোমাকে করবেন। এইবার তিনি যখন সেই প্রশ্নগুলো ইংরেজিতে করবেন, তোমাকে উত্তরটাও তাহলে ইংরেজিতেই দিতে হবে। আমাদের মূল ব্যাপারটাই থাকবে, আমাদের মূল লক্ষ্যটা থাকবে, যদি আমার কাছে কোনো প্রশ্ন ইংরেজিতে করা হয়, আমাকে করা হয়, তাহলে হচ্ছে আমি কিন্তু সেই প্রশ্নটার উত্তরটা ইংরেজিতেই দেব। এবার যদি বাংলাতে তিনি করেন, সাবজেক্ট এক্সপার্ট দেখা গেল বাংলাতে প্রশ্ন করলেন, তখন তুমি প্রশ্নটাকে ইংরেজিতে না বলে তখন তুমি বাংলাতে সেটা বলতে পারো। আচ্ছা, এবার বাকি 2 জন যিনি থাকবেন, বাকি 2 জনের মধ্যে আমরা ধরে নিচ্ছি কমিশনের থেকে নিয়োগপ্রাপ্ত একজন থাকবেন, এবং অন্যান্য একজন থাকবেন। তো এই 2 জন কিন্তু ইংলিশে প্রশ্ন তোমাকে নাও করতে পারেন, আবার করতেও পারেন। আচ্ছা, ইংলিশে যদি উনি প্রশ্ন করেন তোমার ক্ষেত্রে, সেক্ষেত্রেও তোমাকে ইংলিশে অ্যান্সার দিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ধরে নিচ্ছি যে তিনি কিন্তু ইংলিশে এই প্রশ্নগুলো করবেন না, বা নাও করতে পারেন, বাংলাতেই করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে বাংলাতেই অ্যান্সারটা দিতে হবে। তো এই যে এই দোটানা মনোভাবটা, যে আমাকে ইংরেজিতে প্রশ্ন করবে না আমাকে বাংলাতে প্রশ্ন করবে, এই জায়গাটা কিন্তু আমরা একটা সমাধান খোঁজার চেষ্টা করছি। যে না, দেখো, সাবজেক্টের ব্যাপারে তোমাকে কিন্তু অবশ্যই প্রিপেয়ার্ড হতে হবে যে হ্যাঁ তোমাকে ইংলিশেই দিবে, এবং অন্যান্য ক্ষেত্রেও তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে, তোমাকে ইংলিশই দেবে। বেশিরভাগ সম্ভাবনাটা ইংলিশেই করার, এবং সেক্ষেত্রে তোমাকে বাংলায় প্রশ্ন হতে পারে। অন্যান্য সাবজেক্ট এর যারা এক্সপার্ট থাকবেন, তারা সেক্ষেত্রে দেখা যায় কি তাদের ক্ষেত্রে সেই আড়ষ্টতা হয়তো কাজ করতে পারে যে আমি ইংলিশে বলবো। তো সেই ক্ষেত্রে সেরকম যদি আড়ষ্টতা কাজ করে, তাহলে তিনি বাংলায় প্রশ্ন করবেন, এবং তোমাকে সেটা বাংলাতেই দিতে হবে। তো সেটাকে আমরা ধরবো না, আমরা মূল ব্যাপারটাই ধরবো যে না, আমরা ইংলিশে প্রিপেয়ার্ড হয়ে যাব, এবং ইংলিশে ইন্টারভিউটা দেব মেন্টালি একদম। এই জায়গাটাকে সবাইকে ঠিক করে দিতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। আচ্ছা, ডেমো ক্লাস কি ইংলিশে দিতে হবে? আচ্ছা, ডেমো ক্লাস কিন্তু অবশ্যই ইংলিশে দিতে হবে। এখানে কিন্তু দেখো, আগেরটার মধ্যে একটা দোটানা ছিল, কিন্তু এখানে মার্ক করে দিয়েছি যে অবশ্যই দিতে হবে, কারণ তোমাকে ডেমনস্ট্রেশন যখন দিবে তোমাকে একটা টপিকের উপর দেবে। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার,
যে ডেমনস্ট্রেশন কিন্তু দুরকম হতে পারে। একটা তোমাকে বলবে যে তুমি কোনটা টপিকের উপর পছন্দ করো, সেই টপিকের উপর একটা ডেমনস্ট্রেশন দাও, তুমি কি ভার্ব পছন্দ করো, বা তুমি গ্রামার টপিক দেবে বা কোনো একটা টপিক দেবে। এটা তোমার সিলেকশন, ওনারা তোমার পছন্দ মতো দিতে পারে। আর একটা হতে পারে যে তোমাকেও কিন্তু বলতে পারে যে তুমি নিজ মানে ওনারাই দিতে পারে। অর্থাৎ ওনাদের কোনো একটা সিলেক্টেড টপিকের উপরে তোমাকে কিন্তু ইন্টারভিউ দিতে হতে পারে। যেমন কোনো একটা ভার্বের উপর জিজ্ঞেস করলো, ট্রানজিটিভ ভার্বটা বুঝাও, বা অন্য কোনো কিছু জিজ্ঞেস করলো, বা কোনো একটা কবিতা দিয়ে দিল, সেটাকে তোমাকে ডেমনস্ট্রেশন করতে বললো। তো এটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে, যে মেন্টালি প্রিপেয়ার্ড আগে থেকেই থাকতে হবে যে আমি এই ডেমো ক্লাসটা ইংরেজিতেই দেবো। আচ্ছা, আচ্ছা, না দিলে কি হবে, তুমি বাংলাতে দিতে পারো, তবে বাংলাতে দেওয়াটা কিন্তু তোমার ইন্টারভিউর ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট। কারণ হচ্ছে এই ক্লাসগুলো তোমাকে, যেহেতু আমরা এক্সপেক্ট করছি ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে, তোমাকে এটার প্রিপেয়ার্ড থাকতে হবে যে না, আমাকে ইংলিশেই দিতে হবে এবং আমি ইংলিশেই দেব। এটার নেগেটিভিটিটা থাকাটা ঠিক হবে না। আচ্ছা, পরে আসি এবার। আচ্ছা, বাংলাতে কি ইন্টারভিউ দেওয়া যাবে না? এটা কিন্তু প্রশ্ন অনেকেই করছো বা জানতেও চাইছো, বা নিজের মনের মধ্যে প্রশ্ন আছে, করতে পারছো না। আচ্ছা, বাংলাতে ইন্টারভিউ দেওয়া যাবে যদি এক্সপার্ট বাংলাতে প্রশ্ন করেন। এটা আমরা আগেই শুনলাম যে এক্সপার্ট কিন্তু 3 জন থেকে 4 জন থাকবেন, তার মধ্যে সাবজেক্ট এক্সপার্ট তিনিও যদি বাংলাতে তোমাকে বলেন, তাহলে তুমি সেই উত্তরগুলো বাংলাতেই দিতে পারো। তো সেই ক্ষেত্রে দেওয়া যাবে একমাত্র। তো তাছাড়া সব ক্ষেত্রেই কিন্তু তোমাকে প্রিপেয়ার থাকতে হবে যে আমি ইংলিশেই সেই জায়গাটাকে রেডি করব। আচ্ছা, পরের প্রশ্নটাতে আসি। এবার সব থেকে বড় সমস্যা হচ্ছে ইংলিশে কিন্তু আমাদের কথা বলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কি করব? এটা কিন্তু আমাদের একটা মারাত্মক সমস্যা। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা কিন্তু চেষ্টার পরে প্রশ্নগুলোতে আসছি যে কি করে চেষ্টা করব। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু খেয়াল করবে যে তোমার কিন্তু শুধু ইংলিশে সমস্যা নয়। আমরা বলছি যে শুধু ইংলিশে অসুবিধা না, শুধু ইংলিশে অসুবিধা নয়। ইন্টারভিউ বোর্ডে যখনই যাবে, যারা এক্সপার্ট থাকবেন তাদের সামনে যে কোনো প্রশ্ন তোমাকে কিন্তু করা হলে তোমার মধ্যে একটা আড়ষ্টতা কাজ করবে, তোমার মধ্যে একটা অসুবিধা ফিল হবে। সেটা তুমি যদি বাংলাতেও বলো তাহলে কিন্তু তোমার সেই একটা দোটানা ভাব কাজ করবে। সুতরাং এই যে আমাদের মনের মধ্যে একটা যে প্রবলেম, বা মনের মধ্যে একটা দোটানা ভাব যে ইংলিশে আমার অসুবিধা, না, ইংলিশে শুধুমাত্র অসুবিধা নয়। যে কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে যান তখন তার মনের মধ্যে যে একটা আড়ষ্টতা ভাব থাকে, সেটাই কিন্তু তার অসুবিধা। সেটা বাংলার ক্ষেত্রেও হতে পারে, সেটা ইংলিশের ক্ষেত্রেও হতে পারে। সেটাকেই যদি আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বাংলা বা ইংলিশ কোনোটাতে ইন্টারভিউ দিতে অসুবিধা হবে না। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসাবে একটা অসুবিধা হতে পারে। সেই ল্যাঙ্গুয়েজ হিসাবে অসুবিধাটাকে আমরা কি করে কাটিয়ে উঠবো? দেখো, এখানে কিন্তু দুটো জিনিসের কথা বলছি। একটা হচ্ছে আমাদের, প্রথমটা হচ্ছে মানসিক টানাপোড়েন। সেটা সব ক্ষেত্রেই হতে পারে। ইন্টারভিউ বোর্ডের যারা থাকবে তাদের সামনে উপস্থিত হলেই আমরা ভয়ে কাঁপতে থাকবো, বা এরকম একটা পরিস্থিতি হতে পারে। সেক্ষেত্রে ইংলিশ বাংলা যে কোনোটাই অসুবিধা হতে পারে। এটা একটা মানসিক প্রবলেমটার নিরুপায় করার উপায় হচ্ছে তোমাকে ঠিক থাকতে হবে যে না, আমি ফেস করবই, আমাকে বোল্ডলি ফেস করতে হবে এবং আমাকে স্মার্টলি ফেস করতে হবে। এটা একটা। আচ্ছা, এবারে আসে ইংরেজির ক্ষেত্রে আমাদের যদি বলার অসুবিধা হয় সেটা কি করে মেটাব। আচ্ছা, কিভাবে ইংলিশ ইন্টারভিউ বলার সমস্যা কাটিয়ে ওঠা যায়, বা ইংলিশ বলার সমস্যা কাটিয়ে ওঠা যায়। আচ্ছা, এই জায়গাটা আমরা কি করে কাটিয়ে উঠবো? আচ্ছা, এটা এটা একটা সমস্যা। আমাদের সমস্যাটার কারণটা আগে যদি আমরা খুঁজি, সমস্যাটার কারণটা যদি খুঁজি তাহলে সমাধানটাও পেয়ে যাব। আচ্ছা, সমস্যাটার কারণটা কোত্থেকে হয় দেখো। ইংলিশ আমাদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা জানি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেকেন্ড হিসাবে যখনই আমরা ইউজ করছি তখন কিন্তু সেই সচরাচর এর সঙ্গে আমাদের যোগাযোগটা থাকছে না। আমরা বই পড়ছি, আমরা ভিতরে ল্যাঙ্গুয়েজটাকে ইনটেক করছি, কিন্তু আমরা যেভাবে বলাটা প্রয়োজন সেই বলাটা কিন্তু আমরা করছি না। এটা কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের একটা ডিফিকাল্টিস। আচ্ছা, তো এক্ষেত্রে কি করব, আমাদের কি কি সমস্যা হয়? আমরা কিন্তু এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিসটা কিন্তু হয় না। কারণ আমরা আমাদের চারপাশে যাদেরকে পাই তারা সঙ্গে আমাদের ইংলিশ স্পোকেনটা হয়ে ওঠে না। আচ্ছা, বা যেটুকু আমরা শিখি, যে আমরা শিখছি কিছুটা ইংরেজি শিখছি, একজন হয়তো কিছুটা সময় ধরে শিখলেন। আচ্ছা, এবার সেটুকু কিন্তু চর্চার অভাবে আমরা ভুলে যাই। একটা চর্চার সঙ্গে থাকি না, বা আমরা একটা এমন সার্কেলে থাকি না যেটাতে আমরা সেই আলোচনাগুলো করতে পারবো, স্পোকেনটা করতে পারবো। এবার আর একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কারোর সাথে এটা
এই স্পোকেনটা করার ক্ষেত্রে ওরা লজ্জা পাই। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রবলেম, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কারণ আমাদের সার্কেলটাই এরকম একটা থাকে, যারা একটু সেরকম সার্কেলে থাকেন বা যারা একটু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তারা হচ্ছে কিন্তু এই সমস্যাটা একটু কম ফেস করবে। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে আহ, আমাদের বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসে আমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য। একটু আমরা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে প্রেফারেন্সটা এতটা বেশি দিই যে এটার প্রতি আমাদের যে যত্নটা করা উচিত আমরা করে উঠতে পারি না। এটা কিন্তু সমস্যাগুলোর মূল কারণ। এইটাই আমাদের কিন্তু একদম এই জায়গাটাকে আমাদের অস্বীকার করার জায়গা নেই। অর্থাৎ আমাদের সমস্যা এখান থেকেই। এই সমস্যা থেকে আমরা কি করে কাটিয়ে উঠবো, কি করে সেই জায়গাটাকে আমাদেরকে ঠিক করা যাবে, এটা নিয়ে আমাদের আবার একটু আলোচনা করি, চলো। আচ্ছা, স্পোকেন ইংলিশ শেখা তো একটু আমরা আরো অনেকটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার, বা আমাদের আরো প্রিপারেশনটা অনেক বেশি লাগবে। আচ্ছা, ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে ইংলিশের সমস্যা, এটা আমরা কি করে কাটিয়ে উঠবো, আমরা সেটাই আজকে আলোচনা করি, আমাদের ইন্টারভিউ যেহেতু সামনে। আচ্ছা, তোমাকে যেটা করতে হবে সেটা কিন্তু তোমাকে কিছু প্রশ্ন রেডি করতে হবে, এবং তাহলে কনফিডেন্সটা বাড়বে। এবার এই কিছু প্রশ্ন রেডি করতে হবে বলতে আরো ক্লিয়ারলি বলছি যে দেখো, কিছু প্রশ্ন যেমন তুমি, আমি এর আগে কিছু প্রশ্ন দিয়েছি, যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কিছু প্রশ্ন দিলাম, বা কোনো একটা কবিতা থেকে তুমি কবিতাটাকে কি কি করে বোঝাবে, সেই প্রশ্নটা কিন্তু তুমি রেডি করে নিলে, বা বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করে সেটাকে রেডি করে নিলে, এটা লিখতে কিন্তু তোমার খুব বেশি একটা অসুবিধা হবে না, বা হবে না, আমাদের কালেক্ট করতেও খুব বেশি একটা অসুবিধা হয় না। এইবার এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটাকে কিন্তু আমরা একটু হালকা হালকা করে মুখস্থ করে নেব। মুখস্থ করার পরে সেটাকে কিন্তু আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করব। এটা একটা প্রশ্ন নয়, এটা দেখবে। আচ্ছা, আহ, বলার চেষ্টা করব, বলার চেষ্টা করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বলতে পারবো। এবার বলাটাকে কি করবে, বলাটাকে আরো বিভিন্ন ভাবে বলার চেষ্টা করবে। ওই একটাই প্রশ্ন মুখস্থ করেছো, একটু আলাদাভাবে বলার চেষ্টা করলে, তারপর আরেকটু আলাদাভাবে বলার চেষ্টা করলে, এইভাবে কিন্তু বিভিন্ন ভাবে সেটাকে বলার চেষ্টা করলে। আচ্ছা, এটা একটা প্রশ্ন নিয়ে শুধুমাত্র নয়, এটা তোমাকে কয়েকটা প্রশ্ন, 10টা 15টা 20টা 25টা, তোমার যতটুকু ক্যাপাসিটি সেভাবে কিন্তু তোমাকে প্রশ্নটা রেডি করে বলার, বিভিন্ন ভাবে বলার একটু চেষ্টা করতে হবে। দেখবে কয়েকটা প্রশ্ন বলার পরে তোমার কিন্তু বলার কোয়ালিটিটা বা ক্যাপাসিটিটা কিন্তু একটু আহ, আরো বেড়ে যাচ্ছে। তখন কি হবে, তখন তুমি কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে যে না, আমি তো এইভাবে বলতে পারি। এবং যখন সেই নোন টপিকটা বলতে পারবে, নোন টপিকটাই কিন্তু তোমাকে সবার প্রথমে কনফিডেন্স দেবে। দেখো, কোনো একটা জিনিসের কিন্তু একটা, আমরা হুট করে যদি একটা জায়গায় যাই, নতুন একটা পরিস্থিতি তৈরি হয়, সেখানে কিন্তু আমাদের একটা ভয় লাগবে, স্বাভাবিক জিনিস। কিন্তু সেই জায়গাটা দেখো, যদি একটু আমাদের চেনা থাকে, কোনো কারণে সেই জায়গাটার ছবি দেখেছি বা সেটা থেকে ইনফরমেশন একটা নিয়েছি, তাহলে কিন্তু ভয়টা কম। তার মানে এটাই বলতে চাচ্ছি যে তোমাকে প্রশ্নগুলো রেডি করতে হবে, গোস্ত মতো হালকা হালকা রেডি করতে হবে, এবং সেগুলো বলার বিভিন্ন রকম ভঙ্গি, মানে বিভিন্ন রকম ভাবে বলতে হবে। তাহলে তোমার যে কনফিডেন্সটা হবে, সেই কনফিডেন্সটা কিন্তু তোমার স্পিকিং বা স্পোকেন ইংলিশের জন্য খুবই যথেষ্ট। মানে একদম সেটার দিকে কনফিডেন্স বাড়লেই তুমি পরের ধাপে এগোতে পারবে। তোমাকে প্রথমেই এই কাজটা কিন্তু করতে হবে, কিছু প্রশ্ন তোমাকে রেডি করে বিভিন্নভাবে বলার চেষ্টা করতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এটা তো প্রশ্নের ব্যাপারে করলি, তুমি প্রশ্নের, তুমি এইভাবে রেডি করে নিলে। এবার হচ্ছে যা ইচ্ছে বলতে হবে। দেখো, আমাদের মুশকিলটা হচ্ছে আমরা কিন্তু ইংরেজিটাকে বলি না, বাংলা দিয়ে সবসময় বলি, যার জন্য আমরা যা ইচ্ছে বলি না। এবার আমরা ঘরে আসলাম, ঘরে এসে আমরা বিভিন্নভাবে একা আছি, তখন আমরা বিভিন্নভাবে সেই জায়গাগুলো বলার চেষ্টা করলাম। কারণ আমাদের মূল কারণ কিন্তু, মূল সমস্যা কিন্তু হচ্ছে আড়ষ্টতা। আমরা বলতে চাচ্ছি না, বলতে পাচ্ছি না, এই জায়গাটাতে আমাদের ভিতর থেকে বেরোচ্ছে না। যখন এই ভিতর থেকে বেরোয় যাবে, তখন কিন্তু আমাদের সেই সমস্যাটা কেটে উঠবে। তাই এই বলাটা, অর্থাৎ তোমাকে যা ইচ্ছে হবে, একা থাকলে বা দুজন থাকলে, যার সঙ্গে থাকলে তাকে তুমি বলছো, কিন্তু মানে লজ্জার ব্যাপার নেই, সেরকম ভাবে যদি তুমি বলতে পারো, বা একাই বিড়বিড় করে তুমি বলতেই থাকলে, যদি এই বলাটা হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সেই আড়ষ্টতা কমে যাবে। তুমি কিন্তু তখন সেই মানে জায়গাটার অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবে। মানে মূল সমস্যাটা, বলার সমস্যাটা কাটিয়ে উঠবে। আচ্ছা, এবার দেখো হচ্ছে, যে জায়গাটা আমরা বললাম যে ইংলিশ বলতে লজ্জা পেলে হবে না। আমরা বলার সময় কিন্তু আমাদের একটা লজ্জা লাগবেই, এটা স্বাভাবিক ঘটনা। কারণ আমরা পরিবেশটার সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত নেই, বা সেই জায়গাটা আমরা আহ, বলতে পারছি না। তখন আমাদের কিন্তু স্বাভাবিক একটা লজ্জা কাজ করে, সেই লজ্জা কিন্তু পেলে হবে না। সেই লজ্জা কাটিয়ে উঠে তোমাকে ইংরেজিটাকে বলতেই হবে।
এই বলতেই হবে, প্রথম কয়েকটা দিন, একটা দুটো দিন বলতেই হবে, তারপরে কিন্তু সেই লজ্জাটা থাকবে না। তারপরে আমরা অটোমেটিক্যালি সেই জায়গাটা করতে পারবো। এটা কেন হয়? এটা হচ্ছে অনেকটা আমাদের সেই সেলফ কনসাসনেস থেকে হয়, যে আমরা এটা বলবো, মানুষে কি বলবো, এরকম একটা। দেখো, যখন একটা বাচ্চাকে স্টেজে তুলে দিই, সেই বাচ্চাদের মধ্যে কিন্তু সেই লজ্জাটা ভাবটা থাকে না। ওরা কিন্তু অত বড় একটা স্টেজেও যদি তুলে দাও, তারা কিন্তু কিছুটা হলেও কবিতা আবৃত্তি করে আসতে পারবে। যখনই তুমি নিজে ওরকম একটা স্টেজে অতগুলো লোকের সামনে গিয়ে দাঁড়াবে, কোনো একটা স্টেজে যদি তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি সেটা বা এরকম একটা মনে করবে যে মানুষে কি ভাববে। তো এরকম একটা জায়গা থেকে কিন্তু আমরা সেই বলি না, কারণ লজ্জাটা পাই। এবার সেটা যদি আমরা বাড়িতে বলার চেষ্টা করি আহ, এবং প্র্যাকটিসটা করে নিই, তাহলে কিন্তু সেই জায়গাটাকে কাটিয়ে উঠবে। এটা কিন্তু শুধু স্পিকিং এর ক্ষেত্রে আমাদের সমস্যাটা, আমাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজিটা সমস্যা নয়। আচ্ছা, এবার আবার একটা আসি। দেখো, একটা বিশ্বাস রাখতে হবে, যেটুকু ওয়ার্ড আমরা জানি তা ইংলিশ বলার জন্য যথেষ্ট, এই বিশ্বাসটা কিন্তু আমাদের রাখতে হবে। দেখো, খুব বড় ব্যাপার কিন্তু এটা। আমরা কিন্তু ইংরেজির অনেকটা জানি, ইংরেজির অনেক গ্রামাটিক্যাল ব্যাপার জানি। এবার একটা কথা বলতেই হয় যে যারা স্পোকেন ইংলিশ করে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা খেয়াল করে দেখেছি জিনিসটা, যে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রামাটিক্যাল দিকটা তারা একটু অ্যাভয়েড করে। আমি সবার কথা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে তারা গ্রামাটিক্যালটা অ্যাভয়েড করে। এবার আমরা কিন্তু যারা ইংরেজি গ্রামারটাকে ধরি, ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজের মতো করে পড়ার চেষ্টা করি, যারা বাংলা মিডিয়ামে আসি, তারা কিন্তু তাদের গ্রামারটা কিন্তু খুব স্ট্রং। এবং তাদের ক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটাকে লিখতে পাচ্ছি, জিনিসটাকে আমরা সেই জায়গাতে প্রেজেন্ট করতে পারছি আমাদের যতভাবে দিচ্ছে। কিন্তু আমাদের হচ্ছে কি সমস্যাটা, আমরা সেই জায়গাটা বলতে পারছি না। কেন? একটাই কারণ, প্র্যাকটিস। প্র্যাকটিসটা নেই। এবার প্র্যাকটিসটা না থাকার জন্য হচ্ছে কি, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে যে জায়গাটা আমাদের মাথাটা কাজ করছে, বলার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু মাথা এবং আমাদের যে মুখটা আছে, এ দুটোর কিন্তু তালমিলটা ঠিক হচ্ছে না, বেরোচ্ছে না। কি করে কাটিয়ে ওঠা যেতে পারে? কাটিয়ে ওঠা যেতে পারে কিন্তু একটাই, সেটা হচ্ছে বলার অভ্যাসটাকে বাড়াতে হবে। অভ্যাসটা বাড়ালে সেই জায়গাটা চলে আসবে। আমরা কোনো একটা রাইটিং লিখতে যাই, কিছুদিন পরে রাইটিং একটা লিখতে যাই, তখন কিন্তু আমাদের হাত কাঁপবে লিখতে গিয়ে। বলার ক্ষেত্রেও কিন্তু একই রকম, তুমি যতই শেখো না কেন, বলাটা যদি ঠিকভাবে বলার চেষ্টাটা না করো, তাহলে কিন্তু সেই বলাটা উম, ঠিক কানেক্ট করবে না তোমার ব্রেনের সঙ্গে বা মাথার সঙ্গে, কানেক্ট করবে না, তখন কিন্তু বেরোবে না। তাই এই বলার চেষ্টাটা তুমি এখন থেকে করো, আগে থেকেই করো, তাহলে কিন্তু বলার সমস্যাটা মিটে যাবে। এবং যেটুকু ওয়ার্ড আছে সেটুকু ওয়ার্ড কিন্তু সেই ইন্টারভিউ বা স্পোকেন ইংলিশের জন্য যথেষ্ট। স্পোকেন ইংলিশের জন্য খুব টাফ টাফ ওয়ার্ড প্রয়োজন হয়, এটা কিন্তু কখনো নয়। ইংলিশে একটা ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করার জন্য যেটুকু ওয়ার্ড আছে, সেটুকু ওয়ার্ড অনেক কম বয়সী শেখা হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলোকে, এবার তুমি বলতে যাচ্ছ রাজবাড়ি ইংরেজি বলবো, ইংরেজি রাজবাড়ি ইংরেজি দিয়ে কিন্তু হয় না। ইংরেজিটাকে কমন ইংরেজি দিয়েই কিন্তু আমরা ব্যবহার করি, যে টাইপের ওয়ার্ড অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমরা জানি। সুতরাং এই বিশ্বাসটা রাখো যে হ্যাঁ, ইংরেজি বলার ওয়ার্ডগুলো আমার আছে, শুধু বেরোচ্ছে না মুখ দিয়ে। তাহলে এটাকে কমিউনিকেট বা কানেকশনটাকে ঠিক করলেই আমার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা দেখো, অভ্যাস করলে ওই সব ওয়ার্ড দিয়ে কিন্তু ইন্টারভিউ এর জন্য ইংলিশটা রেডি হয়ে যাবে, আমরা যদি অভ্যাসটা করি। অভ্যাসটা না হলে কিন্তু হবে না, তাই অভ্যাসটা এখন থেকেই করতে হবে। অভ্যাসটা করো, তাহলে এই সমস্যাগুলো কিন্তু আদৌ কোনো সমস্যা নয়। আহ, এবং সেটা ইজিলি কাটিয়ে ওঠা যায়। তার জন্য কিন্তু তোমাকে ডেমনস্ট্রেশন ক্লাসের ক্ষেত্রেও যেটা করতে হবে, ডেমনস্ট্রেশন ক্লাসটা তোমাকে ইংরেজিতে কিছু প্র্যাকটিস করতেই হবে। তুমি সেটা বাড়িতেই বোর্ড ওয়ার্ক করে করো বা কোনো গাইডেন্সে নিয়ে করো, তোমাকে কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাসটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে হবে কোনো একটা টপিক নিয়ে। তাহলে এই জায়গাগুলোকে যদি আমাদের ইংরেজিতে এই জায়গাগুলোকে মেকআপ করা যায়, যদি আমরা এই জায়গাগুলোকে রেডি করে নিতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আদৌ কোনো সমস্যা নয় বলে আমি মনে করি। এগুলো জাস্ট একটা কনফিডেন্সের ব্যাপার, এগুলো জাস্ট একটা তোমার কারেকশনের ব্যাপার, যেটা হচ্ছে আমরা বলার চেষ্টা করছি, পারছি না, কারণ সেটা বেরোচ্ছে না। যথেষ্ট প্র্যাকটিস হয়ে গেলে সেটা কিন্তু একদম খুব সহজেই বেরোয় যাবে। তাই এই যে এই ভয়টা বা আড়ষ্টতা বা এই আমাদের দোটানা মনোভাবটা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে, তুমি তোমার মতো করে ইংরেজিটাকে ভয় না পেয়ে, লজ্জা না পেয়ে প্র্যাকটিসটা করো, এবং ওই কমন ওয়ার্ডগুলো দিয়েই করো। তাহলেই তোমার সেই প্র্যাকটিস হয়ে যাবে এবং ইন্টারভিউয়ে কোনো সমস্যাই হবে না।
এটা একদম নিশ্চিত নিশ্চিত করেই এটা বলা যায়। সেই কনফিডেন্সটা রাখো, তাহলেই কোনো অসুবিধা হবে না। তাহলে এটাই ছিল আমাদের আজকে আলোচনা। নিঃসন্দেহে খুব কাজে দেবে, কারণ এটা শুধু তোমার প্রবলেম নয়, তোমার একার প্রবলেম নয়। এটা যারা পরীক্ষাটা ফেস করতে যাবে, তারা বাংলা মিডিয়ামে হোক ইংলিশ মিডিয়ামে হোক, সবারই কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করবে। যারা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলেছি যে তাদের ক্ষেত্রে গ্রামাটিক্যাল ব্যাপারটাকে তাদের আর একটু নজর দেওয়া উচিত, যেটা তোমাকে খাতায় কলমে দিলে হয়তো তুমি সেই জায়গাটাকে কোনো অসুবিধাই ফেস করবে না, কিন্তু তাদের ক্ষেত্রে সেই গ্রামাটিক্যাল জায়গাটা কিন্তু আরো স্ট্রং করা উচিত। সুতরাং ডেফিসিয়েন্সি থাকবেই, কারো আমাদের বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি থাকে, কারো বলার ডেফিসিয়েন্সি থাকবে, কারো লেখার ডেফিসিয়েন্সি থাকবে, কারো গ্রামাটিক্যাল ডেফিসিয়েন্সি থাকবে। ডেফিসিয়েন্সি থাকবেই, এগুলো নিয়েই আমরা তৈরি, এগুলো নিয়েই আমরা মানুষ। সেই ডেফিসিয়েন্সিটাকে কতটা কাটিয়ে ওঠা যায়, কতটা সেই সময়ের মানে আমাদের যে পারপাসের জন্য, সেই পারপাসে কতটা কাটিয়ে ওঠা যায়, এটাই আমাদের লক্ষ্য। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.